ছোটদের ভালোবাসায়। আজকে স্বাধীনতা সংগ্রামী শ্রী সাধুচরণ লাহা সম্বন্ধে কিছু কথা বলবো। অত্যন্ত প্রান্তিক, চেতনা চৈতন্যহীন এক কৃষক পরিবারে পিঠোপিঠি ভাই বোনদের মধ্যে পরাধীন ভারতের বালুরঘাট থানার অন্তর্গত অখ্যাত এক গ্রাম গুঞ্জিরপুরে শ্রী সাধুচরণ লাহা জন্মগ্রহণ করেছিলেন। পিতা ক্ষুদিরাম লাহা ও মাতা রাজেশ্বরী দেবী। ছোট কৃষক পরিবার, তাই তার শৈশব ও পাঠশালার শিক্ষা ছিল গতানুগতিক, কিন্তু মানবতা ও দেশপ্রেমের যে শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে ওঠেন তা আমাদের হতচকিত করে তোলে। দেশমাতৃকার পরাধীনতা শৃঙ্খল মোচনে তিনি যেভাবে মেতে উঠেছিলেন তা সত্যি অভাবনীয়। ভাবলে অবাক হতে হয়, 1930 থেকে 1940-এর দশকে গুঞ্জিরপুরের মতো নিরেট এক অজ গ্রামে বসবাস করে যখন স্বাভাবিকভাবেই কোনো সংবাদ মাধ্যম, খবরের কাগজ, রেডিও, টিভি, টেলিভিশন কোনো কিছুরই ব্যবস্থা ছিল না, সেই রকম একটা সময়ে তিনি মহাত্মা গান্ধীর ডাকা অসহযোগ আন্দোলনে সঠিক সময়ে সঠিকভাবে সক্রিয় অংশগ্রহণ করে চলেছেন। জাতীয়তাবাদ জাগরণে, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ শাসনের বিরোধিতায় অসহযোগ আন্দোলন, ইংরেজ হটানো ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি প্রভূত সংগ্রামে লিপ্ত হয়ে পড়েন। তার একটাই আশা, ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। অসহযোগ আন্দোলনে চৌকিদারি ট্যাক্স বয়কট করার লক্ষ্যে এই মহান স্বাধীনতা সংগ্রামী গ্রামে গঞ্জে হাটে ঘাটে প্রচার চালান। তৎকালীন অজ্ঞ অশিক্ষিত গ্রাম্য সমাজের কাছে স্বাধীনতা, পরাধীনতা, ইংরেজ শাসন, স্বদেশী বিদেশি এত সব বিষয় বুঝিয়ে বলা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। তিনি গ্রামের মানুষদের সহজ করে বোঝাবার জন্য বিভিন্ন রকম ছড়া, কবিতা, কখনো সুর করে, কখনো বা আবৃত্তি করে, কখনো অভিনয় করে পরাধীনতার গ্লানি গ্রাম্য মানুষগুলোকে বোঝাবার চেষ্টা করতেন। এতে আরও একটা সুবিধেও ছিল, ইংরেজ পুলিশকে খুব সহজেই এড়িয়ে যাওয়া যেত, কারণ সেই সময় গ্রাম্য সংস্কৃতির বিভিন্ন ধার্মিক পালাগান, কবিগান, গ্রাম বাংলার আঞ্চলিক যাত্রা গান সেগুলির প্রচারও অনুরূপভাবে করা হতো। হাটে জড়ো হওয়া মানুষ বড় আগ্রহ নিয়ে শুনত সেই সব প্রচার। গোপালবাটি, যোধগোপাল অর্থাৎ বর্তমান ঠাকুরপুরা হাটের ঢোল বাজিয়ে একই রকমভাবে প্রচারের সময় প্রথমবার তিনি ব্রিটিশ পুলিশের হাতে বন্দী হলেন। মাসাধিক কাল কারাবাসের পর তিনি গ্রামে ফিরে আসেন। সুযোগ সন্ধানী সুবিধাবাদী গ্রাম্য সমাজ শ্রী সাধুচরণ লাহা মহাশয়ের কারাবাস সহজভাবে মেনে নিতে পারেনি। কী কারণে কারাবাস তা জানবার প্রয়োজন বোধ করত না। ব্যাস, কারাবাস হওয়া একজন গ্রামের যুবক, তাই তার অপরাধীর নজরে তাকে দেখতে শুরু করল। যিনি দেশমাতৃকার গৃহ মন্ত্রে দীক্ষিত, তার কাছে গ্রামবাসীর এই ব্যবহার বড়ই তুচ্ছ ও স্বাভাবিক মনে হয়েছিল। তার এই নির্ভীক দেশপ্রেম ও একনিষ্ঠায় প্রভাবিত ও অনুপ্রাণিত হয়ে আরও কিছু যুবক একে একে এগিয়ে এসে শ্রী সাধুচরণ লাহার সঙ্গে স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে থাকলেন। গুঞ্জিরপুর, বিনশিরা, ধামরহাট ও আরানগর অধুনা বাংলাদেশে অবস্থিত ইত্যাদি গ্রামগুলো থেকে প্রচুর নবযুবক এগিয়ে এলেন ও তার সঙ্গে স্বাধীনতা আন্দোলনে সামিল হলেন। ধামরহাট থেকে ইংরেজ শাসনের দেশদ্রোহিতার দায়ে আবারও কারাবরণ করলেন তিনি। 3 মাস যাবৎ কারাবাসের পর মুক্ত হন। পরে কামারপাড়া ও তিওরহাট থেকেও তিনি বন্দী হয়েছেন। এখানে বলে রাখা প্রয়োজন যে হাটের উল্লেখ বারবার কেন আসছে। তৎকালীন সামাজিক পরিকাঠামোতে শহরের তেমন গুরুত্ব ছিল না। ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় মাধ্যম এবং ব্যাপক লোক সমাগম এই হাটগুলোকে কেন্দ্র করেই হতো। পরে তিনি বালুরঘাটের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রী সুরেশ রঞ্জন চট্টোপাধ্যায়ের সংস্পর্শে আসেন। 1942 সালে সারা দেশব্যাপী ভয়ঙ্কর যে ভারত ছাড়ো আন্দোলন ছড়িয়ে পড়ে, সেই আন্দোলনে বালুরঘাট সদর থেকে বিখ্যাত ট্রেজারি কাণ্ডে তিনি আবারও ধরা পড়লেন এবং প্রথমে কলকাতার আলিপুর ও পরে দমদম কেন্দ্রীয় কারাগারে দীর্ঘমেয়াদী কারাবাসে আবদ্ধ থাকেন। কারাগারের বিভিন্ন জেলার স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন দিনে রান্না করার দায়িত্ব থাকত। দিনাজপুর জেলার রান্নার দায়িত্বে ছিলেন শ্রী সাধুচরণ লাহা।
একবার তিনি নিম পাতা বেগুন ভাজা অর্থাৎ নিম বেগুন করে খাইয়েছিলেন। সেই ব্যঞ্জন এতটাই বিখ্যাত হয়েছিল, স্বয়ং জেলার সাহেব কয়েদিদের সঙ্গে বসে আহার করেছিলেন। পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে ইংরেজ সরকারের এক চুক্তিতে 1946 সালের শুরুতে সমস্ত রাজবন্দীদের মুক্ত করা হয়। তাতে তিনিও তখন ছাড়া পেয়ে যান। 1946 সালের অগাস্ট মাসে কলকাতা হত্যাকাণ্ড তাকে ভীষণভাবে প্রভাবিত করে। শ্রী লাহা অত্যন্ত দুঃখে ক্ষোভে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন স্বাধীনতার প্রাক্কালে ক্ষমতা দখলের জঘন্য চক্রান্ত শুরু হতে চলেছে। ঠিক তার পরপরই তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে দিতে থাকেন। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ঐতিহাসিক দিনে সেই শুভ মুহূর্ত সমাগত হলো, যার জন্য ছোট্ট গ্রামের এক কৃষক সন্তান জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে যৌবনের সবকটা স্বর্ণময় মুহূর্ত মাতৃভূমির প্রয়োজনে উৎসর্গ করেছিলেন। স্বাধীনতার স্বাদ নিয়ে শান্ত হয়ে সংসারে ফিরে এলেন তিনি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে শ্রী সাধুচরণ লাহা মহাশয়ের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তার নিজ ভগ্নী শ্রীমতী ভবরানী লাহা এই মহান সংগ্রামে অংশগ্রহণ করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। অসহযোগ আন্দোলনে চৌকিদারি ট্যাক্স বর্জনে গ্রামের মহিলাদের নিয়ে শ্রীমতী ভবরানী লাহা প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন। দা, বটি, ঝাঁটা ইত্যাদি নিয়ে ইংরেজ পুলিশকে গ্রামে ঢোকার আগেই আটকে দিতেন। স্লোগান দিতেন, বন্দে মাতরম, পুলিশের মাথা গরম। শ্রী সাধুচরণ লাহা মহাশয়ের বড় আক্ষেপ ছিল যে তিনি এই এলাকায় কোনো নারী বাহিনী গড়ে তুলতে পারেননি। তবে স্বাধীনতা সংগ্রামে বিচ্ছিন্নভাবে গ্রাম বাংলার বহু মহিলাদের আন্তরিক সহযোগিতা ও সাহায্য কিন্তু তিনি পেয়েছিলেন। আর এক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রী বৈদ্যনাথ লাহা মহাশয় বিভিন্ন সময়ে অর্থ, সম্পদ ও প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করতেন। শ্রী বৈদ্যনাথ লাহা মহাশয় শ্রী সাধুচরণ লাহা মহাশয়কে দূর দূর গ্রামে যোগাযোগ করতে একটি কালো ঘোড়া উপহার দিয়েছিলেন। একটা সময় এলাকার অনেক যুবক স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব বুঝে উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তাদের মধ্যে সবাই যে স্বাধীনতা সংগ্রামীর যোগ্য সম্মান পেয়েছেন তা কিন্তু নয়। অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন যারা কেবল এই সংগ্রামটাকেই মুখ্য বিষয় মেনে নিয়ে আন্দোলন থেকে স্মৃতির অন্তরালে রয়ে গেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন শ্রী সাধুচরণ লাহা মহাশয়ের সহোদর ভাই শ্রী রাধাচরণ লাহা। তারা দুই ভাই একসঙ্গে কারাবাস করলেও বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি সরকারি নথিপত্রের অভাবে তিনি স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা কিন্তু পাননি। আবার এমন অনেকে আছেন যারা এই মহান আন্দোলনের প্রতিকূলে থেকেও স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কারাবাস করার সুবাদে স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা সুভোগ করেছেন। শ্রী সাধুচরণ লাহা সংসার জীবনে এক ঋষির মতন অবস্থান নিয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। সাংসারিক জীবনে কখনোই তিনি মিথ্যাচার করেননি। দারিদ্রতা ছিল নিত্যসঙ্গী, কিন্তু তিনি কখনোই চালাকি করে বা অসৎ পথে উপার্জনের চেষ্টা করেননি। মানুষের দুঃখ কষ্টে তিনি সর্বদাই পাশে দাঁড়াতেন। নিজে একমুঠ খেতে পেলে তার সামনে কেউ অভুক্ত থাকবে সেটা তিনি সইতেন না। সমাজের সবার প্রতি তিনি বিশেষ ব্যক্তিত্ব নিয়ে অবস্থান করতেন। ছোটদের ভীষণ স্নেহ করতেন। রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা, বেদ, পুরাণ ইত্যাদি থেকে তিনি জীবনের পাঠ পড়াতেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা মনুষ্য জীবনের সম্পূর্ণ ও অভেদ্য দর্শন, সেটা তিনি বারবার বোঝাতে চাইতেন। আধ্যাত্মিক তত্ত্ব শুধু আধ্যাত্মিকতার জন্য তুলে রাখার বিষয় নয়, সেটি নিত্যদিনের ব্যবহারিক বিষয় ছিল তার কাছে। তার কাছে আধ্যাত্মিক তত্ত্ব নিত্যদিনের বহিঃপ্রকাশ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মিলিত রূপ গুরুদেব, যিনি পথ দেখাবেন, সেই নির্দেশিত পথে তোমাকেই চলতে হবে। কি অপূর্ব ব্যাখ্যা করতেন প্রকৃত মানব জন্মের। পুজো পাঠের মধ্যে তিনি কেবল ব্যবহারিক আদান প্রদান বোঝাতেন। এক সাত্ত্বিক আধ্যাত্মিক মানুষ অন্যের কাছে অতিমানব হয়ে উঠতে পারেন, তার সুললিত মানবিক ব্যবহার দিয়ে এই তত্ত্বের বিশ্বাসী ছিলেন তিনি। আধ্যাত্মিকতার কখনোই মানবতার ঊর্ধ্বে নয়, এই আদর্শের ব্যক্তি ছিলেন এই মহান স্বাধীনতা সংগ্রামী। পুজো পাঠ ইত্যাদি শুদ্ধ চেতনা জাগরণের বিষয় মাত্র, ঈশ্বর প্রাপ্তির মার্গ নয়। মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই ঈশ্বর প্রাপ্তি হয়, আগাগোড়া এই মূলমন্ত্রে দীক্ষিত ছিলেন। দেশমাতৃকার সেবা হোক বা সমাজের একনিষ্ঠ আত্মীয় হোক, সেবা ধর্মের প্রতীক ভারত সরকার দ্বারা তাম্রপত্রে ভূষিত
শ্রী সাধুচরণ লাহা মহাশয় আগাগোড়া প্রচার বিমুখ ব্যক্তি ছিলেন। এলাকার তিওর কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয়ের স্রষ্টা স্বাধীনতা সংগ্রামী শ্রী বৈদ্যনাথ লাহা মহাশয়ের সঙ্গে ও বাদামাইল লক্ষ্মীপ্রতাপ উচ্চ বিদ্যালয়ের স্রষ্টা শ্রী প্রভাষচন্দ্র লাহা মহাশয়ের সঙ্গে অক্লান্ত পরিশ্রম দিয়ে বিদ্যালয় দুটি স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 1994 সালের 17 জুন এই মহান স্বাধীনতা সংগ্রামী ও সমাজপ্রেমী শ্রী সাধুচরণ লাহা তার তিওস্থিত বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অমৃত ভবনে মহাপ্রস্থান করেন। নমস্কার।